নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই রাজ্যে শাসক দলের সবথেকে বড় মাথা ব্যথার কারণ শুভেন্দু অধিকারী। যেদিন থেকে তৃণমূল ছেড়েছেন, কার্যত ঘুম উড়িয়ে ছেড়ে দিচ্ছেন তিনি। এবং বিশেষ করে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে নন্দীগ্রামে হারিয়ে দিলেন, তখন যে চিরবিরিনি জ্বালাটা তৃণমূলের গায়ে লেগেছিল না, এখনও সেই জ্বালা কিছুতেই ছাড়ছে না। আর ছাড়বে কী করে? শুভেন্দু অধিকারীও তো সময় পেলে ঠিক সময়ে ঠিক জায়গায় ছোট্ট ছোট্ট করে খোঁচা দিয়ে দেন। ওই মাঝে মাঝে বলেন না, যতদিন মমতা বাঁচবেন শুনবেন কানের কাছে বাজবে শুধু আমি শুভেন্দুর কাছে হেরেছি হেরেছি হেরেছি। এই যে জিনিসগুলো তিনি করেন, ছোট ছোট জিনিসগুলো করেন, আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, তো তিনি খুব ভালো করে জানেন কোন রোগে কোন ওষুধ দিতে হয়, কোন জায়গায় চিমটিটা কাটলে ঠিক গোটা গাটা চিরবির করে জ্বলে। আর সেই প্রক্রিয়া কন্টিনিউ করে যাচ্ছেন। আজকেও তিনি একটি কার্টুন ভিডিও ছেড়েছেন এবং কার্টুন ভিডিওটা যেটা বলবো, সেখানে তিনি লিখেছেন, হীরক রানী পর্ব 1, রাম নামে আপত্তি ভীষণ, বাংলায় শুধু হবে তো শোন, অনেক হয়েছে এবার তাই, হীরক রানী বাই বাই। এই কথা তিনি বলেছেন বলে একটা ভিডিও ছেড়েছেন। সেই ভিডিওটা আপনাদের দেখাই আগে, তারপর সেটা নিয়ে আলোচনায় আসছে। আমরা তো কোনো করিনি অন্যায়, ভগবানের নাম জপেছি শোভাযাত্রায়। শোনো, এ রাজ্য মিনি পাকিস্তান, চলবে না এখানে রাম নাম। রানী, এ কেমন অবিচার? পালন করব না ধর্ম আমার। তোদের রাম নামে দাঙ্গা বাঁধবে, আমার ভোট ব্যাংক নষ্ট হবে। যতদিন চলবে আমার শাসন, শুধু হবে সংখ্যালঘু দোষণ। পিছিয়ে দিয়েছিলে দুর্গা বিসর্জন, ফুঁসে ওঠো শুনে রামের বন্দন। ভোটের জন্য শুধুই করবে তোষণ, এসব আর মানবে না জনগণ। এবারে ধর্মের ভেদাভেদ শেষ করব সবাই। এই দোষরের রানীর বিদায় চাই, হীরক রানী বাই বাই, হীরক রানী বাই বাই, হীরক রানী বাই বাই। দিকে দিকে বলছে সবাই, হীরক রানী বাই বাই। হীরক রানীর শোষণ থেকে মুক্তি পেতে ওয়েবসাইটে রেজিস্টার করুন। দেখলেন বন্ধুরা ভিডিওটা, একটা মজার ভিডিও, একটা কার্টুন ভিডিও বানিয়েছেন, কিন্তু এখন তো প্রচারের বিভিন্ন আঙ্গিক আসছে এবং সেখানে এই ধরনের কার্টুন ভিডিও বা ছোট্ট ভিডিও, খুব বেশি নয়, 1 মিনিট 13 সেকেন্ডের একটি ভিডিও, এবং সেখানে একটি ওয়েবসাইটও বানানো হয়েছে এবং ওয়েবসাইটের লোগোটা খুব ভালো করে লক্ষ্য করুন। অবভিয়াসলি এর মধ্যে পলিটিক্যাল মেসেজ তিনি দিতে চেয়েছেন, কাকে বলতে চাইছেন সেটার নতুন করে বলার কিছু নেই, কিন্তু যে আঙ্গিকটা তুলে এনেছেন সেটা কিন্তু মারাত্মক। দেখুন, 2019 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেখানে বিজেপি যে এত মারাত্মক ফলাফল করতে পারে সেটা কিন্তু কেউ ভাবতে পারেনি। এমনকি শাসক দলের ক্যালকুলেশনের মধ্যেও কিন্তু বিজেপির এই উত্থানটা ছিল না। তারা ভেবেছিল যে এই রাজ্য থেকে মোটামুটি বামফ্রন্ট কংগ্রেসকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া গেছে, ওই যে কটা নেতা ছিল একটু আধটু কথা বলতে পারতো সব কটাকে ধরে জয়েন করিয়ে ওই দুটো দলকে সাইনবোর্ড করে দিয়েছি। বিজেপি 4%-এর পার্টি, সেখান থেকে 7-8%, 10%, 12% ভোট নিয়ে যাবে, ভালোই হবে, বিরোধী ভোট ভাগাভাগি হবে, আমরা 42-42 করব। কিন্তু সেই জায়গাটা করতে গিয়ে যখন তৃণমূল কংগ্রেস দেখলো যে পঞ্চায়েত ভোটের রাগটা মানুষ এইভাবে উগরে দিল, তখন কার্যত তারা কিন্তু একদম হতোদ্যম হয়ে গিয়েছিল। কিন্তু এবারে যে 2024-এর ইলেকশনটা হচ্ছে, সেখানে কিন্তু বিজেপি যে মূল প্রতিপক্ষ, এবং শুধু মূল প্রতিপক্ষ নয়, তারা কিন্তু এই বাংলা থেকে একটা বড় সংখ্যার আসন বার করে নিয়ে যেতে পারে। বিশেষ করে শাসক দলের যে জায়গাটা রয়েছে, বিভিন্ন দুর্নীতির যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে উঠছে, সেগুলো তো আছেই। তার পাশাপাশি কর্মসংস্থান নেই, শিল্প সংস্থান নেই, বেকার শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে দিনের পর দিন, শাসক দলের কোনো রকম কোনো সেদিকে লক্ষ্য নেই, দিয়ে দিতে পারছে না। এবং সবথেকে বড় যেটা, বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠছে। শাসক দল যতই বলুক যে জিরো টলারেন্স উইথ করাপশান, দুর্নীতির সঙ্গে দলের কোনো যোগ নেই, দল কাউকে শিখিয়ে দেয়নি চুরি করো, কেউ যদি করে থাকে সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তদন্ত যত এগোচ্ছে তত দেখা যাচ্ছে যে এই দুর্নীতি যেটা হয়েছে সেটা কার্যত একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। অর্থাৎ
একটা বড় অংশ সবাই মিলে জুড়ে সলা পরামর্শ করে একে অপরকে বাঁচিয়ে প্ল্যান করে এই ডাকাতিগুলো হয়েছে, বাংলার মানুষকে ঠকানো হয়েছে। এবং এই যে ছবিটা, এটা কিন্তু শুভেন্দু অধিকারী প্রত্যেক দিন বাংলার মানুষের কাছে তুলে আনছে। এর পাশাপাশি যেটা আরেকটা আঙ্গিক, সেটা হচ্ছে কিন্তু এই ধর্মা যে ভাবাবেগ, সেখানে কিন্তু আঘাত আমরা বেশিরভাগ জায়গাতেই দেখেছি। সেখানে কিন্তু একটা বিশাল অংশের মানুষ তারা কিন্তু চটে যান। যেটা 2019-এ প্রসঙ্গ শুরু করলাম, বিজেপির সেই জয়ের পর আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন এবং একদম খুব সাধারণ প্রান্তিক মানুষ তারা কিন্তু জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম করে চিৎকার করছেন রাস্তার পাশ থেকে। এবং সেখানে মুখ্যমন্ত্রীকে একদম গাড়ি থামিয়ে এবং মুখ দিয়ে বেশ কিছু অশালীন শব্দ বেরোচ্ছে, আয় কে বললি রে, আয় তো দেখি এদিকে তেরায়, এই যে জিনিসটা করছেন, পুলিশ তাদের তুলে নিয়ে যাচ্ছে, এই ঘটনাটা কিন্তু একটা প্রচণ্ড নেগেটিভ ইম্প্যাক্ট করেছে। যদিও অনেক ভোট বিশেষজ্ঞই মনে করেছিলেন যে বাংলায় কিন্তু ধর্মের ভিত্তিতে রাজনীতি হবে না, কিন্তু বাংলার মানুষ দীর্ঘদিন ধরে দেখে আসছে যে মুখে বলছি ধর্মের ভিত্তিতে রাজনীতি হবে না, অথচ ধর্মের ভিত্তিতেই রাজনীতিটা হয়ে যাচ্ছে। যেমন ধরুন উদাহরণ দিচ্ছি, বামফ্রন্ট বলেন যে আমরা ধর্ম মানি না, আমরা কিন্তু সেকুলারিজমে বিশ্বাস করি, অথচ একটা রাজনৈতিক দল যারা বলছে আমরা ধর্ম মানি না, তারা ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু যারা তাদের জন্য সংরক্ষণ দাবি করছে। তাহলে যদি ধর্মই না মানো, তাহলে ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু কী করে মানো তোমরা? এই যে দ্বিচারিতা, এটা বাংলা দেখেছে, এতদিন ইগনোর করে এসছে। আবার এখানে এই যে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী বলে থাকেন ধর্ম যার উৎসব সবার, কিন্তু আমরা বাস্তবের ক্ষেত্রে কি দেখি, তিনি নামাজ পড়ার অনুষ্ঠান, মুসলিম সমাজের অনুষ্ঠান, সেখানে চলে যাচ্ছেন, ঈদে চলে যাচ্ছেন, ক্রিসমাসে গিয়ে কেক খাচ্ছেন, সব কিছু ঠিক আছে। গীতা পাঠের আসর হলে তিনি থাকেন না। শুধু তিনি থাকেন না তাই নয়, কলকাতা পুলিশ বা কলকাতা পুরসভার তরফ থেকে কোনো সাহায্য পাওয়া যায় না। এমনকি এতগুলো মানুষ এসেছে, তাদের জলের ব্যবস্থাটুকু অবধি করা হয়নি। এই যে জায়গাটা হচ্ছে, এখানে কিন্তু যারা সংখ্যাগুরু তারা কিন্তু ধীরে ধীরে বুঝতে শুরু করেছে যে এই সেকুলারিজমের নামে কিন্তু কার্যত ভণ্ডামি চলছে। তাই অন্য ধর্মকে আঘাত দেওয়া আমার কাজ নয়, আমরা অন্য ধর্মকেও সম্মান করব, কিন্তু আমার ধর্মও যে সম্মান পাবে এই জায়গাটা থাকা উচিত। এবং যত দিন যাচ্ছে বিভিন্ন সমীক্ষাতে কিন্তু এই জায়গাটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের মাথায় থাকবে 2021-এ খুব ক্লোজ মার্জিনে বিজেপি বহু আসন হেরে যায়, এবং তার একটা বড় কারণ হচ্ছে কিন্তু এই যে সংখ্যালঘু মানুষ তারা কিন্তু কার্যত 100% কনসলিডেট হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল। এটা যেরকম একটা দিক আছে, অন্য দিকে যাচ্ছে হিন্দু ভোটে 56% বিজেপির দিকে চলে এসেছিল। এটা শুধু ধর্মের ভিত্তিতে এসেছিল তাই নয়, এখানে যে বিভিন্ন অন্যায় হচ্ছে, এখানে যে দুর্নীতি হচ্ছে, সেই সবের প্রতিবাদেও ছিল, কিন্তু 56% হিন্দু ভোট কনসলিডেট করেছিল। এবং যেটা দেখা যাচ্ছে, যে ট্রানজিশনটা দেখা যাচ্ছে বিভিন্ন সমীক্ষায় যেটা উঠে আসছে, যে আগামী 2024-এর যে লোকসভা নির্বাচন আসতে চলেছে, সেখানে হিন্দু ভোটের প্রায় 65% কনসলিডেশন হবে। এবং সেই জায়গাটায় যাতে কোথাও কোনো রকম ছেদ না থাকে, সেই অ্যাঙ্গেলটাও কিন্তু তুলে আনা হচ্ছে। প্রচারের বিভিন্ন মাত্রা, বিভিন্ন আঙ্গিক থাকবে, এবং সেই জায়গায় বিজেপি যে একটু পিছিয়ে থাকবে না, বিশেষ করে কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে চাইছে, শুভেন্দু অধিকারীরা কিন্তু সেইভাবেই প্রচারের ঝলটা তুলবেন, সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেল। দেখুন, এখানে পর্ব 1 বলেছে, মানে আগামী দিনে আরও এই হীরক রানী এই ধরনের কার্টুন ভিডিও কিন্তু আসবে বলে বোঝা যাচ্ছে। কিন্তু আপনাদের মনে থাকবে কিছুদিন আগেই অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং এখানকার রাজ্য নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। সেখানে তিনি একটি কথা বলেন যে আজকে যদি সত্যজিৎ রায় বেঁচে থাকতেন, তাহলে কিন্তু তিনি হীরক রানীর একটা সিনেমা বানাতেন। অর্থাৎ হীরক রাজার যে ব্যাপারটা ছিল, হীরক রানী এই জায়গাটা তুলে আনেন, সাথে সাথে কিন্তু সেই জায়গাটা ক্যাচ করা হয়, এবং হীরক রানী বাই বাই। এবং ওখানে যে লোগোটা আছে দেখুন, সেখানে একটি মহিলা চরিত্র রয়েছে, দুটি পুরুষ চরিত্র রয়েছে। এক পুরুষ চরিত্রের হাতে টাকার বান্ডিল রয়েছে, আর একজনের হাতে একটা কালো রঙের কিছু রয়েছে, দেখে মনে হচ্ছে কয়লা টাইপের কিছু রয়েছে। এই যে পুরো খুঁটিনাটি ডিটেলস, একদম কোনো প্রফেশনাল টিম কিন্তু এটা করছে, এটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সেখানে শুভেন্দু টাচ যে রয়েছে, সেখানে অমিত শাহের টাচ যে রয়েছে, এবং সেই যে থিম নিয়ে ব্যাপারটাকে করা, এগুলো কিন্তু খুব আকর্ষণীয় হবে। এই ছোট ছোট মজার ভিডিও, তার মাধ্যমে অনেক বড় বার্তা দেওয়া, এটা কিন্তু ভোটের ময়দানে বা প্রচারের ময়দানে কিন্তু খুব এফেক্টিভ হচ্ছে এখন, এবং সেটাও কিন্তু বাংলার রাজনীতিতে ঢুকে গেল।
এই ছোট্ট ছোট্ট সূক্ষ্ম যে মজাদার ভিডিওগুলো হবে সেটা নিয়ে কিন্তু বড় বার্তা অবশ্যই দেওয়া যায়, সেটাই শুভেন্দু অধিকারীরা ট্রাই করছেন। কিন্তু আজকে আমি দেখছিলাম টুইটটি সকালে দিয়েছে, 3-4 ঘন্টা হয়েছে, এর মধ্যেই কিন্তু বিশাল সংখ্যায় একটা ভিউ এসে গেছে। এবং সেখানে আরেকটা যেটা আমি জিনিস দেখলাম যে একটা কিন্তু ওয়েবসাইট দেওয়া হয়েছে যে হীরক রানীকে বাই বাই করতে হীরক রানী বাই বাই একটা ওয়েবসাইট বানানো হয়েছে। কারা বানিয়েছে জানি না, যেহেতু শুভেন্দু অধিকারী করেছে নিশ্চয়ই বিজেপির তরফ থেকেই সেখানে রয়েছে। এটাও কিন্তু একটা বড় আঙ্গিক উঠে আসছে যে যারা এই হীরক রানী বাই বাই এখানে রেজিস্টার করবেন নিশ্চিতভাবে তারা কিন্তু চাইছেন বর্তমান যে শাসক দল রয়েছে সেই জায়গা থেকে মুক্তি পেতে চাইছে। সুতরাং সেখানেও কত মানুষ বিজেপির সঙ্গে রয়েছে সেটাও কিন্তু একটা বড় পরিমাপ সেখানে আসবে। কিন্তু সব মিলিয়ে এটা বলা যেতেই পারে যে শুভেন্দু অধিকারীর যে চিমটি কাটার অভ্যেস এবং তার এইটার জন্যই কিন্তু যে জনপ্রিয়তা, মানে তিনি বিভিন্ন কাজ করছেন সেটার জন্য জনপ্রিয়, কিন্তু যেভাবে তিনি ছোট্ট চিমটির মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে খেপিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে রাগিয়ে দেন এবং তারপর আমরা একটা তীব্র প্রতিক্রিয়া দেখি, সেই জায়গায় কিন্তু তিনি আমি বলবো 100% সফল এবং সেটার জন্য তার জনপ্রিয়তা কিন্তু ক্রমশ আকাশচুম্বী হচ্ছে। আজকেও কিন্তু তিনি সেরকমই একটি মজাদার ভিডিও শেয়ার করলেন যেটা আপনাদের সামনে দেখালাম। এই ভিডিও নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে বা এটা ঠিক হয়েছে ভুল হয়েছে, এর যে পলিটিক্যাল অ্যাঙ্গেলটা রয়েছে বা যে জায়গাটায় বলা হচ্ছে যে রামের নাম নিয়ে, কারণ অযোধ্যাতে রাম মন্দিরও আসছে, এই সমস্ত বিষয় নিয়ে এটা কতখানি সাজুজ্যপূর্ণ হয়েছে এবং অবভিয়াসলি ভোটের ময়দানে এটা বিজেপিকে কতখানি হেল্প করবে বা এটা শাসক দলের জন্য কতখানি শিরোপীড়ার কারণ হবে বলে আপনাদের মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।